ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ। আগেই জানিয়েছি আজ অতিথি হিসাবে আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আলোচনায় ফিরছি। সৌরভ হাসান, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার টেনশন, যুদ্ধ হবে কি হবে না? আমার প্রশ্ন হচ্ছে, পেহেলগামে যে হামলাটি হলো তার 1 কিলোমিটার দূরে কিন্তু বেস ক্যাম্প আছে এবং সেখানে প্রতি 15 জনের জন্য একজন সেনা সদস্য নিয়োজিত। এরকম হাইলি সিকিউরড একটা জায়গায় কিভাবে এই অ্যাটাকটা হলো, মানে ভ্যাকিউমটা কিভাবে তৈরি হলো? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা কামালউদ্দিন সবুজ। সেটা যারা যদি সন্ত্রাসের হামলা করে থাকে, এটা তাদের তো সবসময় একটা লক্ষ্যবস্তু থাকে এবং লক্ষ্য থাকে, চেষ্টা থাকে যাতে নিজেরা নিরাপদে বেরিয়ে আসতে পারে, মানে পাল্টা আক্রমণের আগে। সুতরাং এটি যে 100 গজ না, আরও কম দূরত্বে হলেও হতে পারে। পৃথিবীতে অনেক এরকম হামলা বা এরকম এটা গুপ্ত হত্যা বা গুপ্ত হামলা এটা হতে পারে। এটা নিয়ে আমি খুব একটা মনে করি না। সংশয় সন্দেহ অনেকেই করতে পারেন, এখন এটা বের করার দায়িত্ব। কিন্তু এটা যে একটা সাজানো নাটক, এটা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বলছে, আমার মনে হয় না। কারণ তাতে হবে কি, এর যে মূল কারণ অর্থাৎ রাজনৈতিক কারণ, সেখানে একটি জনগোষ্ঠী যখন তার সমস্ত অধিকার থেকে বঞ্চিত হয়, অধিকার তাদের হরণ করা হয়, তখন এরকম ঘটনা ঘটাই স্বাভাবিক, বা ঘটলে অস্বাভাবিক, ঘটলে সেটাকে মানে সন্দেহ করার কারণ নেই। এখন কাশ্মীরে দীর্ঘদিন ধরে এই যুদ্ধাবস্থা এক ধরনের ভেতরে, তারপর পাকিস্তান ভারত তো আছে। এর আগে কী বলে স্ট্র্যাটেজিক আমরা হামলার কথা দেখলাম। ঘটনা হচ্ছে যে এই হামলার পরে রাজনৈতিক সুবিধা তো নিতেই চাইবে, বিশেষ করে ভারত, যে সামনে বিভিন্ন রাজ্যের নির্বাচন আছে এবং এক ধরনের ভারতের বর্তমান ক্ষমতাসীনরা যে হিন্দুত্ববাদকে উৎসাহিত করছে, সেটা আরও উৎসাহিত হবে। এবং সেখানকার সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুরা, সেটা মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো সংখ্যালঘুরা কিন্তু খুব অনিরাপদ বোধ করবে। এর মধ্যে হলো কি, এই হামলার কারণে সমস্যাটি হামলার আগে কাশ্মীরের ভিতরে ছিল এবং একটা ধরা যাচ্ছিল যে হয়তো সরকার ধীরে ধীরে সেখানকার গণতান্ত্রিক অধিকারগুলো ফিরিয়ে দেবে নির্বাচন ইত্যাদির মাধ্যমে। কিন্তু এখন সেটা পুরো ভারতে ছড়িয়ে গেল। এখন হচ্ছে যে ভারত তো প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে যে সৈন্যরা যা করতে পারে, মানে তাদের হাতে ফ্রি হ্যান্ড দিয়েছে, যে তারা মানে শত্রু মোকাবেলায় অথবা যে যুদ্ধ করার ক্ষেত্রে তাদের সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে। পাকিস্তানও তো এরকম একটা যুদ্ধ অবস্থার মধ্যে, তারা তো নীরব থাকবে না। সুতরাং তারাও এক ধরনের প্রস্তুতি আছে। আর এর মধ্যে পানি যুদ্ধ, এর মধ্যে আকাশ যুদ্ধ, তা আমরা দেখছি। তাতে এ ধরনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে গেল সাধারণ মানুষ, ওই দুই দেশের না, অন্য দেশেরও। কারণ যারা মনে করেন যে এই ভারতীয় বিমান যারা ব্যবহার করেন বিদেশি নাগরিক, তারাও ক্ষতিগ্রস্ত হবেন। আবার পাকিস্তানে যে সাধারণ মানুষ, তারা তো আর যুদ্ধ করছে না, তারা তো আর এই সন্ত্রাসী হামলা চালায়নি, বা পাকিস্তান তো বলেছে যে এটা জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত কারা করেছে। প্রথমত হচ্ছে কারা করেছে, তারপর না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ভারত তো প্রমাণ করতে পারেনি যে এর সাথে পাকিস্তান জড়িত, তারা অভিযুক্ত করেছে। আরেকটু হচ্ছে এর পাশাপাশি আজকে দেখলাম আমাদের প্রধান উপদেষ্টাও এক ধরনের সতর্ক করে দিয়েছে এবং এক ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে, যে ভারত পাকিস্তান যে যুদ্ধ অবস্থা, তখন আমাদের নীরব থাকলে হবে না, নিষ্ক্রিয় থাকলে হবে না। মানে এক ধরনের আমরা উত্তেজনার মধ্য দিয়ে আছি, এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতি। এখন আমরা
প্রস্তুতি নেব কি? আমরা যুদ্ধের প্রস্তুতি নেব না, কারণ আমাদের কেউ আক্রমণ করেনি। আমরা প্রস্তুতি নেব এর অর্থনৈতিক, এর সামাজিক, এর রাজনৈতিক যে প্রভাব পড়তে পারে এখানে, সেই প্রভাবগুলো কীভাবে দূর করা যায়, নেতিবাচক প্রভাব। আমি মনে করি যে আনুষ্ঠানিক যুদ্ধ হবে না, মানে দুই দেশে একটা যেমন 48, 71 বা 65 সালে যুদ্ধ হয়েছে সেরকম যুদ্ধ হবে বলে আমি মনে করি না। এখন কী ধরনের, তারপর তো এর প্রভাব উপমহাদেশ এবং এর বাইরেও থাকবে, তো সেটা কীভাবেই করা যায়। একই সঙ্গে প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন কিনা জানি না, একই সঙ্গে আমাদের পূর্ব সীমান্তও তো খুবই অস্থিতিশীল, এবং সেখানেও সীমান্তের বাইরে আরেকটা যুদ্ধ অবস্থা চলছে। যুদ্ধ অবস্থা না, একবারে পুরোপুরি যুদ্ধ। সেটা হচ্ছে আরাকান আর্মির সাথে মিয়ানমার সরকারি বাহিনীর। আবার সেখানে একটা নতুন যে, এটা নিয়ে যদি পরে আলোচনা করেন তাহলে আর আমি করছি না। আর সেখানে একটা নতুন যে ফেনোমেনা বা নতুন যে ঘটনা প্রবাহ আমরা দেখছি, সেটা হচ্ছে মানবিক করিডোর দেয়া না দেয়া নেই, এবং অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে কি নেয়নি। এক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার তথ্য সচিব এবং সাবেক নয়, মানে যিনি এটা রোহিঙ্গা বিষয়ক আমাদের যে উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি, এবং তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। আর সুতরাং তার এই তিনজনের বক্তব্যের মধ্যেও কিন্তু এক ধরনের ধোঁয়াশা আছে, মানে সরাসরি করেনি। যেমন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে করিডোর নিয়ে কারণ আলোচনাই হয়নি, কারোর সঙ্গে আলোচনা হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে হ্যাঁ, আমাদের প্রস্তাব দিয়েছে, আমরা বিবেচনা করব, তো আমাদের শর্ত আছে। হ্যাঁ, কোথাও মানবিক বিপর্যয় হলে তো আমরা প্রতিবেশী দেশ হিসেবে করি, কিন্তু মানবিক বিপর্যয়ের তো আমরা মুখোমুখি না, আমাদের উপর সে ভর করেছে, এবং গত 7 বছর ধরে সেই মানবিক বিপর্যয়ে আমরা মোকাবেলা করছি। এরপর নতুন যদি বিপর্যয় আসে বা সেটা কীভাবে, এবং মিয়ানমারের সঙ্গে শুধু বাংলাদেশের সীমান্ত নয়, ভারতের সীমান্ত আছে, চীনের সীমান্ত আছে, থাইল্যান্ডের সীমান্ত আছে। সুতরাং মানবিক করিডোর শুধু বাংলাদেশের কথা কেন ভাবা হচ্ছে, এই প্রশ্নগুলো এসেছে। আরেকটি হচ্ছে, যেহেতু এটি অন্তর্বর্তী সরকার, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক মতৈক্য বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা প্রয়োজন বলে মনে করি। ধন্যবাদ সোহরাব হাসান। কামালউদ্দিন সবুজ, আমরা সোহরাব হাসানের কথা শুনছিলাম। আজকে সোহরাব হাসান যেই পত্রিকাটি যুগ্ম সম্পাদক, প্রথম আলো, এখানে একটি মতামত পড়তে গিয়ে আমি দেখলাম এখানে এটা হেডলাইনটা এমন যে ভারত পাকিস্তান যুদ্ধ হলে ক্ষতিকার। না, প্রথম কথা হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধে ক্ষতি তো প্রথমত দুই দেশেরই এবং দুই দেশের জনগণেরই, এবং এরপরে হচ্ছে যে আশেপাশের দেশগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। শুধু তাই না, এটা গ্লোবালিও ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ একটা যুদ্ধ তো একটা নির্দিষ্ট ভূখণ্ড, যখন ভারত পাকিস্তান দুইটা তো পারমাণবিক শক্তিতে দুটি দেশ, এবং এদের সঙ্গে সারা বিশ্বে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, তাদের কূটনৈতিক কর্মকাণ্ড আছে, আবার অনেক কিছু, এবং স্ট্র্যাটেজিক, বিশেষ করে যুদ্ধ, তারপরে মনে করেন অন্যান্য নানা বিষয়ের, বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরাশক্তিদের সঙ্গে, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ, যেসব পশ্চিমা বিশ্ব সহ, আমরা জানি যে আমরা পৃথিবী তো আসলে গ্লোবালি তো ডিভাইডেড, তো কাজেই পাকিস্তান এক ইয়ের মধ্যে আছে, ভারত আরেক ইয়ের মধ্যে আছে। সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু উদ্বিগ্ন। আমরাও তো একটা পার্শ্ববর্তী দেশ। এখানে ভারত পাকিস্তানের আগে তিনটি যুদ্ধ করেছে 65 থেকে, তো কাছেই এগুলো তো আসলে সবাইকে শঙ্কিত করে তোলে। আর আরেকটা কথা কি, যেটা আমি মানে একটু বলতে চাই, যে পেহেলগামে গ্রামে যেই এটা নিয়ে মানে এই উত্তেজনার সৃষ্টি হলো নতুন করে, এখানেও তো নানা বিশ্লেষণ করা যায়, নানা কথা বলা যায়। দেখেন, কাশ্মীর কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু অবরুদ্ধ, কিন্তু আপনি কিন্তু দেখেন, আমরা বলি, অনেকে বলে যে ভারত একটা বিশ্বের মানে সর্ববৃহৎ একটা গণতান্ত্রিক দেশ। সেই গণতান্ত্রিক দেশে আপনি দেখেন এই বিজেপি গভর্নমেন্ট আসার পরে, বিজেপি গভর্নমেন্ট আসার আগেও তারা হয়তো কোনো না কোনো ফর্মে ছিল, কাশ্মীরিদের প্রতি তাদের এই অবিচার অত্যাচার ছিল, কিন্তু এই 15-16 বছর আমরা যা দেখতে পেলাম যে ওখানে কাশ্মীরিরা যেন কোনো মানুষই না আর কি।
এবং আপনি কি কাশ্মীরের যা হচ্ছে, কাশ্মীরের যে অত্যাচার, নিপীড়ন, কাশ্মীরের মানুষের যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পদে পদে, সেটা কি পৃথিবীর মানুষ জানে? ভারতবাসীরাও তো জানে না, কারণ সেখানে কোনো মিডিয়ার তেমন কোনো আপনার পদচারণ আপনি দেখতে পাবেন না। সেখানে তো আপনার সব কিছুই অবরুদ্ধ করে রাখা হয়েছে। তো এই ধরনের একটা বিষয়, এবং ভারত এই যে একটা এই যে হিন্দুত্ববাদী সরকার, যে যেভাবে এত বড় একটা এত কোটি মানুষের একটা জনপদ, এই যে তারা এইভাবে অবরুদ্ধ করে, তারা এটা রাজনৈতিকভাবে সমস্যার সমাধান না করে শক্তি প্রয়োগ করে যে সমাধান করার যে এগুলো কিন্তু এই যুদ্ধের একটা প্রেক্ষাপট তৈরি করেছে। যদিও আমি নিজেও মনে করি না, কারণ দুইটা পারমাণবিক শক্তি, তাদের দুটি দেশের কাছে কিন্তু পরমাণু অস্ত্র আছে, কাজেই এটা একটা বড় ডিটারেন্ট ফুল স্কেল ওয়ারে না যাওয়ার জন্য। হয়তো ঠিক আমি জানি না, এটা তো উত্তেজনা তো বাড়ছে, নানা জিনিস হুঙ্কার আসছে, পাল্টা হুঙ্কার আসছে, কিন্তু মনে করেন একটা লিমিটেড ওয়ারও তো হইতে পারে, বা মনে করেন নাও হইতে পারে, কিন্তু ফুল স্কেল ওয়ার হবে কি না এটা আমার নিজের সন্দেহ। আমি নিজেও মনে করি হবে না, এবং অনেক বিশ্লেষকরা, নিরাপত্তা বিশ্লেষকরা মনে করে না। কিন্তু প্রশ্ন সেখানে না। আজকে দেখেন সারা বিশ্বে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা আজকে 2 বছরের বেশি চলছে। এর মধ্যে মিডল ইস্টে ইসরায়েল যে গাজা, যে গাজাকে একেবারে মনে হচ্ছে মাটির সঙ্গে দুলাই মিশিয়ে দিচ্ছে। কোনো কিন্তু নেই কিন্তু বিশ্বের। দেখেন আমরা কিন্তু প্রতিবাদ করছি বা সারা বিশ্বের, এরা যে মানুষ, এখানে শিশু হত্যা, নারী হত্যা, এবার যে অন্যের জায়গা দখল করে নিজেরা এই যে মাইট ইজ রাইট সব জায়গায় যে একটা চেষ্টা, এটা কিন্তু কম বেশি সব জায়গায় চলছে। তো এতে হয় কি, সারা বিশ্বে যারা যেসব মানুষ সত্যিকার অর্থে মনে করে যে একটি শান্তিপূর্ণ পৃথিবী চায়, আমি মনে করি বিশ্বের বেশি 700 কোটি মানুষ যদি এখন থেকে থাকে, বেশিরভাগ লোকই মানুষ চায় যে একটা শান্তিপূর্ণ বিশ্ব। কিন্তু যারা শাসন করে তাদের সুপ্রিমেসির জন্য, অর্থনৈতিক সুপ্রিমেসি, রাজনৈতিক সুপ্রিমেসির জন্য তারা এইসব যুদ্ধ বাধায় তাদের নিজস্ব কতগুলো এজেন্ডা থাকে। তাদের সমুদ্র দখল করতে হবে, তাদেরকে ভূমি দখল করতে হবে, তাদেরকে মার্কেট দখল করতে হবে। এই যে বিষয়গুলো, এগুলি নিয়েই আসলে লাগে, তখনই এইসব বিভিন্ন জায়গায় যুদ্ধের বিষয়গুলো আমরা দেখতে পারি। তো কাজেই কার লাভ? আসলে যুদ্ধ হলে তো কারো লাভ হয় না, ক্ষতি হয়। ভারতেরও ক্ষতি হবে, পাকিস্তানেরও ক্ষতি হবে, এবং শুধু তারাই ক্ষতি হবে না, সারা বিশ্বের অনেক দেশেই ক্ষতি হবে। তো কাজেই আমরা মনে করি যে ভারতের আমি জানি না, সেটা আপনি নিরাপত্তা বিশ্লেষকরা আরও ভালো বলতে পারবেন। ভারত দেখেন গত 15 বছরে তাদের যেই পররাষ্ট্রনীতি বলেন, তাদের ইভেন অন্যান্যরা তাদের ইন্টারনাল যেসব তারা নীতি নিয়েছে, এই কিছুদিন ওয়াকফ স্টেট, ভারতে প্রায় 20 কোটির উপরে মুসলমান বাস করে। তাদের জায়গা, জমিন, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সব কিছুকে দখল করার জন্য তাদের এরপরে বাবরি মসজিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ঘটনা আমরা জানি। তো এই ধরনের মনোবৃত্তি নিয়ে একটা ফ্যানাটিসিজম নিয়ে তো আপনি গণতন্ত্রের দাবি করতে পারেন না। এবং তারা দেখেন, ভারত কিন্তু আশেপাশের কোনো দেশ কিন্তু তাদের সঙ্গে সুসম্পর্কটা নাই। এবং এখানে কি আমরা বলতে পারি না যে ভারতের কূটনীতিক ফেলিওর? ডেফিনেটলি তাদের কূটনীতিক ফেলিওর। বলে যে চীন, আমরা শুনি মাঝে মাঝে চীন ঢুকে পড়েছে। হ্যাঁ, চীন তো আপনি যখন ভুল পথে পরিচালিত হবেন, আপনি যখন আশেপাশের আপনার ছোট বড় দেশগুলির সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারেন না, আপনি একটু সুপার পাওয়ার হইতে চান, রিজিওনাল পাওয়ার হতে চান, তাহলে তো আপনি তো ওখানে ব্যর্থ হয়েছেন। আপনি দেখেন কানাডাতে তারা কী করলো, একজন শিখ নেতাকে তারা মেরেই ফেললো, এবং কানাডার সঙ্গে সম্পর্কই নষ্ট হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেম ঘটনা করতে যায়, সেখানে FBI-র হাতে ধরা পড়েছে। তো কাজেই ভারতের এই ধরনের আসলে হয়েছে কি, তাদের যে যারা একদম ক্ষমতায় আছে, তাদের মননে মানুষের সাইকির মধ্যে হচ্ছে ফ্যানাটিসিজম, এবং তারা মনে করে যে একটা কি বলে আপনার ওই যে তাদের যে ওই মূল সংগঠন কি জানি ওটা, ইন্টেলিজেন্স না ওই যে ভারতের যে যারা বিজেপির যে মূল ইয়েটা আর কি, আচ্ছা, ওদের যারা যে নিয়ন্ত্রিত হওয়া, এবং সব কিছু রাষ্ট্রীয় পলিসি, তাদের অর্থনৈতিক পলিসি, তাদের আপনার প্রতিরক্ষা পলিসি, সব কিছুতেই আলটিমেটলি আমার মনে হয় ভারত এই ধরনের পরিস্থিতিতে কিন্তু সরে না আসে, তারা কোনো জায়গায় জয়ী হতে পারবে না, কূটনীতিতে পারবে না,
সামরিক শক্তি তো পারবে বলে আমার মনে হয় না, কারণ পৃথিবী তো ডিভাইডেড হয়ে গেছে। আপনি যদি আজকে যদি মার্কেট আমরা যদি ধরেও নেই, যদি ইয়ার স্ট্র্যাটেজিক কারণে ভারতের পক্ষে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিম এশিয়া দাঁড়ায়, পাকিস্তানের পক্ষে তো তখন চীন আর রাশিয়া দাঁড়া যাবে, ইরান দাঁড়া যায়। একটা কথা বলতেছি, যদি আপনি যুক্তি নাও দাঁড়াইতে পারে, কিন্তু এগুলো তো আসলে কোনোটাই ভালো ফল নিয়ে আসবে না। এগুলো আলটিমেটলি যে সুপার পাওয়ারদের যে নানা ধরনের এজেন্ডা থাকে, অস্ত্র বিক্রি, তারপরে মনে করেন তাদের যে ওই যে আপনার এই যে আমাদের সাগরগুলি দখল করা, যে মহাসাগরগুলি দখল করার চেষ্টা, এবং সেখানে রিসোর্সগুলোর উপরে তাদের যেই আপনার যে মানে থাবা, এইগুলোর জন্য তারা এগুলো করতে যায়। অন্য কোন দেশের কি মানুষ মরে গেল নাকি দেশ ধ্বংস হয়ে গেল, তারা কোনো কিছুকে পরোয়া করে না। এইগুলোর বিষয়ে কিন্তু বাংলা সারা পৃথিবীর শান্তিকামী মানুষের মানে সাংঘাতিকভাবে আপনার মানে করা ওটা উচিত, মানে সোচ্চার হওয়া উচিত। শুধু মিছিল মিটিংয়ের মধ্যে থাকলে হবে না। ধন্যবাদ কামালউদ্দিন সবুজ। আমাদের একটা বিরতির সময় হচ্ছে। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক দৈনিক কামালউদ্দিন সবুজ। আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমরা বিরতির আগে যেটা সোহরাব হাসান বলছিলেন, মানবিক করিডোর নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা একটু মানবিক করিডোর নিয়ে একটু আলাপ করি। সেটা হচ্ছে এই যে রাখাইনের বা টেকনাফের এদিক দিয়ে যদি মানবিক করিডোরটা যদি দেওয়া হয় মানবিক বিবেচনায়, এটা আসলে কতটুকু পজিটিভ হবে বাংলাদেশের জন্য? সোহরাব হাসান। আমাকে না, আমি তো আলোচনাটা শুরু করলাম এটা নিয়ে। তো একটা মানে প্রথম হচ্ছে সরকার যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জনগণকে বিষয়টা ব্যাখ্যা করতে হবে। আর এই সরকার যেহেতু অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে এসেছে, ছাত্রদের সমর্থন নিয়ে এসেছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া উচিত জনগণের সঙ্গে। দেশের জাতীয় স্বার্থ তো এখন জাতিসংঘ বা অন্য কোনো সংস্থা বলে আমরা করব, আমাদের নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। কার সঙ্গে চুক্তি করছি, কিভাবে করছি, কার সঙ্গে চুক্তি করছি সেটাও দেখতে হবে। সেই চুক্তির প্রতিক্রিয়া কী হতে পারে সেটাও দেখার প্রয়োজন। এখানে চারটি পক্ষ প্রত্যক্ষ: বাংলাদেশ সরকার, মিয়ানমার সরকার, রোহিঙ্গা যারা বাংলাদেশে শরণার্থী হিসেবে আছে, আর সেখানে যে বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার সরকারের সাথে সরকারের বিরুদ্ধে আন্দোলন সশস্ত্র সংগ্রাম করছে। এখন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেটা জানা যায় যে 80% রাখাইনের 80% হচ্ছে এদের দখলে, আরাকান আর্মির দখলে। এখন সেখানে যে কোনো মানবিক করিডোর হোক, সাহায্য পাঠানো হোক, এমনকি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের যে আলোচনা হচ্ছে, সবটাই কিন্তু এই চার পক্ষকে এক হতে হবে। এখন আরাকান আর্মি, যুদ্ধরত আরাকান আর্মি আর মিয়ানমারের সেনাবাহিনী এক হওয়ার তো কোনো সুযোগ নেই। হ্যাঁ, বাংলাদেশ যেটা বলবে বা রোহিঙ্গা শরণার্থীর ব্যাপারে বাংলাদেশের অবস্থান আর রোহিঙ্গা শরণার্থীদের অবস্থান কাছাকাছি, কারণ জাতিসংঘ মহাসচিব যখন আসছিলেন তখনও তারা বলছেন তারা ফেরত যেতে চায়। এর আগেও তারা ফেরত যাওয়ার কথা বলেছেন, এবং সেখানে এই ফেরত যাওয়া না যাওয়া নিয়ে মহিবুল্লাহ নামে একজন রোহিঙ্গা নেতা মারা গেছেন, আরও অনেকে মারা গেছেন। এখন কথা হচ্ছে যে মিয়ানমারের যে জঞ্জাল বলা ঠিক হবে না, মিয়ানমারের যে দায় সেটা বাংলাদেশ কেন নেবে? আমরা একটু কামালউদ্দিন সবুজের কাছ থেকে শুনি। কামালউদ্দিন সবুজ যেমন সোহরাব হাসান বলছিলেন মানবিক করিডোরের ব্যাপারে, এবং আরেকটা বলছিলেন যে মিয়ানমারের যে দায় সেটা বাংলাদেশ কেন নেবে? না, সেটা তো সত্যিই বলেছেন। প্রথম কথা হচ্ছে যে এটা তো খুবই একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এখন ক্রমে আরও জটিলতর হচ্ছে। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। আমাদের তো ফার্স্ট প্রায়োরিটি হবে যে আমাদের উই হ্যাভ টু প্রটেক্ট আওয়ার ন্যাশনাল সুপারিনিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা। এখানে আমরা মানবিক দিক ডেফিনেটলি থাকবে, কিন্তু সেটা নট অ্যাট দ্য কস্ট অফ মাই ন্যাশনাল ইন্টারেস্ট। এটা কোনো দেশই করে না। কাজেই আমরা আমাদের এই যে, যদিও আজকে কয়েকদিন ধরে আমরা দেখছি যে রাখাইনে মানবিক করিডোর নিয়ে যে কথা উঠেছে, এটা দেখেন সরকারের মধ্যে কিন্তু দুই তিন ধরনের মত পাচ্ছে। আমরা আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান সাহেব কিন্তু এক কথা বলছেন যে
জাতিসংঘ যে অনুরোধ করেছে ওটাতে আমরা সাড়া দিতে পারি, আমরা কারিগরি সহায়তা দিব, এই ধরনের একটা কথা বলেছেন উনি। আবার প্রেস সেক্রেটারি চিফ অ্যাডভাইজার উনি কিন্তু কালকে আবার বলছেন যে জাতিসংঘের মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে এরকম কোনো আলোচনা হয়নি। তাহলে তো ওনারা তো দুজনই সরকারের পার্ট, এটার মধ্যে তো আমরা একটা মানে একটা ইয়ে দেখতে ডিফারেন্স দেখতে পাচ্ছি। তো কাজেই আবার রাজনৈতিক দলগুলো কিন্তু দেখেন বিএনপি সহ তারা তো এটার ব্যাপারে খুবই উদ্বিগ্ন যে এই ধরনের একটা বিষয় রাজনৈতিক দলগুলির সঙ্গে এবং যারা সিকিউরিটি অ্যাডভাইজার আছে, যারা স্টেক হোল্ডার, তাদের সঙ্গে আলোচনা না করে দেওয়া অত্যন্ত একটা কাজটা এটা সঠিক হয় নাই। এটা ঠিকই বলেছেন, কারণ এটার সঙ্গে তো তারা মনে করেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা জড়িত, এটার সঙ্গে বাংলাদেশের স্থিতিশীলতা জড়িত। তো কাজেই আমি মনে করি যেই অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে আসছেন, ওনারা অনেক কিছু ভালো করেছেন, ঠিক আছে, কিন্তু এই ধরনের কতগুলি স্পর্শকাতর যেটার সঙ্গে বাংলাদেশের মানে সেফটি, সিকিউরিটি এবং ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স জড়িত, এগুলা আপনার অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলতেই হবে। এবং শুধু তাই নয়, এই সংক্রান্ত যারা সিকিউরিটি সংশ্লিষ্ট, যারা খুব এক্সপার্টস, যারা কূটনীতিক আছেন, সবার সঙ্গে কথা বলে চুল ছেঁড়া বিশ্লেষণ করে আমাদের জাতীয় স্বার্থে 1 ইঞ্চিও যাতে নষ্ট নয় সেভাবে। আপনি দেখেন এদিক দিয়ে একটু আগে আপনি আমাকে প্রশ্ন করেছেন ভারত পাকিস্তানের কথা, আপনি তো নেভার নো, কারণ সব কিছু কিন্তু পেঁচায় যাচ্ছে, এটা সবাই কিন্তু এই ফোর্সগুলো কিন্তু এখানে জড়িত, কিন্তু এখানে চায়নার ইনভলভমেন্ট আছে, এখানে ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট আছে, এবং দেখেন মিয়ানমারে এখন পুরা প্রায় 80 to 85% জায়গা কিন্তু ভূখণ্ড বলেন তাদের যে মূল সব কিছু আরাকান আর্মির দখলে চলে গেছে। আর জান্তা সরকার যেটা আছে তাদের কাছে, তারা তো ক্যাপিটাল সহ ওই জায়গায় আছে। তো কাজেই এই যে বিষয়গুলো, এগুলো তো খুবই সেন্সিটিভ ব্যাপার, কারণ কোন পক্ষে যে কি করবেন, কি করে আমাদের বাংলাদেশ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তো বাংলাদেশ কেন অ্যাফোর্ড, বাংলাদেশকে এটা চিন্তা করতে হবে। কাজেই আমি মনে করি এখনই রাজনৈতিক দলগুলির সঙ্গে এগুলি বসা উচিত এবং আমাদেরকে ইউনিফাইড ডিসিশন নেওয়া উচিত, আমাদেরকে যেখানে যেখানে যা করার দরকার তাই করা উচিত। এইভাবে হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া মোটেই ঠিক হবে না। এবং এটা করলে এটার সঙ্গে ওই যে আপনার আমরা কি জান্তা সরকার এটার বেনিফিটেড হবে, নাকি আরাকান আর্মি বেনিফিটেড হয়ে যাবে, নাকি অন্য কারাই বেনিফিট? তবে আমাদেরকে এটাও দেখতে হবে যে বাংলাদেশের ইন্টারেস্টে যদি আমরা এমন কোনো কিছু দেখি যে হ্যাঁ এটা আমরা যদি করি আমাদের সেফটি, সিকিউরিটি সব আমাদের বাংলাদেশের মানুষের ইন্টারেস্টকে প্রটেক্ট করে যদি করতে পারি, কোনো কিছু করা যায়, সেটাও আমরা আলোচনার মাধ্যমেই করতে হবে। এমনি আমার মনে হয় এভাবে ইউনিলেটারাল একতরফা সিদ্ধান্ত নেওয়া মোটেই ঠিক হবে না। আমাদের আরেকটা বিরতির সময় আছে। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন সোহরাব হাসান এবং কামাল উদ্দিন সবুজ। ফিরছি আলোচনায়। সোহরাব হাসান, নারী বিষয়ক সংস্কার কমিশন মানে না জামাত? না মানার তো অধিকার আছে, মানারও অধিকার যেমন আছে, না মানারও অধিকার আছে। তবে এটি কিভাবে দেখছে, জামাত ইসলাম তো বলেছে তারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হতে যাচ্ছে তার প্রস্তুতি নিচ্ছে। অতীতেও তারা বহুবার নির্বাচন করেছে এবং জামাত ইসলাম নেতৃত্ব দেয়নি এরকম সরকারেও তারা ছিল, যারা এক ধরনের কী বলবো যে সেকুলার রাষ্ট্রের, আধুনিক সেকুলার রাষ্ট্রের রাষ্ট্র বিনির্মাণের পক্ষপাতী বা বিনির্মাণের চেষ্টা করেছে। আমাদের আইনগুলো কি রাষ্ট্রীয় আইন কিছু আছে, মানে বেশিরভাগ আইন কিন্তু সংবিধানের ভিত্তিতে চলে। একমাত্র পারিবারিক আইন সেটি আছে যে এটা পারিবারিকভাবে এটি ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে আছে। তার মধ্যেও আবার আইয়ুব খানই গত 70 বছরে যে পারিবারিক আইন সংশোধন করেছে, আর উপমহাদেশে কিন্তু কোনো সরকার করেনি। এখন এটা নিয়ে তর্ক হোক, আলোচনা হোক, যুক্তি হোক এবং যুক্তিতর্ক হোক। তারা মানে না, কি কারণে মানে না এটা তারা বলুক। আবার যারা মানে বা যারা দিয়েছে তারা কি কারণে দিয়েছে, কি যুক্তি তাদের, এটি। এখন আমরা যদি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করি, আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, তাহলে তো নারী পুরুষের অধিকার সমান। আপনি
আমাদের সংবিধানেই আছে নারী পুরুষ হিসাবে বা জাতিগোষ্ঠী হিসাবে কারোর প্রতি বৈষম্য করা যাবে না। আবার ধর্মের ভিত্তিতে যদি ধরুন তাহলে তো অনেক সংবেদনশীল বিষয় আছে, স্পর্শকাতর বিষয় আছে, অনেকেই বলবেন। তাও তো আমি মনে করি যে জামাত মানি না এখানেই থেমে গেছে, কিন্তু হেফাজতে ইসলাম বা আরও কয়েকটি ধর্মীয় সংগঠন তারা বলছে যে এটা বাতিল করতে হবে, এই কমিশন বাতিল করতে হবে, কমিশনের রিপোর্ট বাতিল করতে হবে। জামাত তো অন্তত রিপোর্ট বাতিল করার কথা বলেনি। মানি না এটা আমি মনে করি যেমন ধরুন সংসদে যখন আইন পাশ হয়, বিরোধী দল তো বলে এই আইন মানি না, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইন পাশ হলে সেটা কিন্তু তারা না মানলেও কিন্তু সেটা অস্বীকার করতে পারবে না বা তার বাইরে যেতে পারবে না। এখন এটা দেখার বিষয়, অন্তর্বর্তী সরকার এই কমিশন করেছে, বিশেষজ্ঞদের নিয়ে করেছে, নারী অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেছে, তাদের নিয়ে করেছে। আমি মনে করি কমিশনের পক্ষ থেকেও একটা ব্যাখ্যা থাকা প্রয়োজন, যখন এটা বিরোধিতা এসেছে, প্রতিবাদ এসেছে, যে তারা কি এখানে কোনটি সংযোজন করেছে, কোনটি বিয়োজন করেছে এবং তার পক্ষে তাদের কি যুক্তি। এই ধন্যবাদ সৌরভ হাসান। কামালউদ্দিন সবুজ, আমি একটু ডক্টর শফিকুর রহমান আজকে যে বক্তব্য দিয়েছেন এখান থেকে একটু পড়ে শোনাচ্ছি। উনি বলছেন নারীরা আমাদের ইজ্জত ও সম্মানের প্রতীক। নারী বিষয়ক সংস্কার কমিশন ঘরে ঘরে সমস্যা সৃষ্টি করতে চায়। আবার ইসলামিক দলগুলো কেউ কেউ বলছেন এই নারী বিষয়ক সংস্কার কমিশন হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পায়তারা। না, প্রথম কথা হচ্ছে যে শফিকুর রহমান সাহেব যেটা বলেছেন যে ঘরে ঘরে মানে সৃষ্টি করতে চায়, সেটা তো যেটা সংস্কার কমিশন, যেটা তারা অনেকগুলি সাজেশন দিয়েছে, অনেকগুলি প্রস্তাব রেখেছে, এর মধ্যে নারীদের জন্য 300 আসনের কথা বলেছে, আরও অনেক কিছু বলেছে। এখন মনে করেন সেটা বলতেই পারে। আর তাছাড়া বাংলাদেশের গত 30-40 বছরে কিন্তু নারীদের কিন্তু ক্ষমতায়ন হয়েছে, শুধু রাজনীতিতে আপনি দেখেন না, রাজনীতিতে বড় ধরনের ক্ষমতায়ন হয়েছে, তো রাজনীতিতে, প্রশাসনে হয়েছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে হয়েছে, মানে প্রাইভেট সেক্টরে হয়েছে, পাবলিক সব জায়গায়, মিডিয়াতে হয়েছে। কাজেই এগুলো তো আপনি হঠাৎ করে আটকাইতেও পারবেন না। এখন বাংলাদেশ তো একটা মডারেট ডেমোক্রেটিক চিন্তাভাবনা নিয়ে চলে বাংলাদেশের মানুষ ধর্মভীরু, এটা কিন্তু বাংলাদেশের মানুষ ফ্যানাটিক না। তো কাজে এখন ইসলামিক দলগুলো ওরা 3 তারিখ মনে একটা সমাবেশও করবে নারী সংস্কার কমিশনের যে দিয়েছে ওটার বিরুদ্ধে। হেফাজতে ইসলাম, শুধু জামাত না, হেফাজতে ইসলাম সহ বেশ কিছু ইসলামিক দলগুলি এটার বিরোধিতাচরণ করছে। এখন কথা হচ্ছে যে এদের পার্সেন্টেজ কত, আসলে এই দলগুলি বাংলাদেশের কত পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করে, সেটাও তো একটা ব্যাপার। এর বাইরেও রাজনৈতিক দল আছে, এর বাইরে রাজনৈতিক দল কোনো দল অন্য জনগণও তো আছে। তাই কাজেই সেটাও একটা আলোচনার মধ্যে হইতে পারে। সংস্কার কমিশন কতগুলি প্রস্তাবনা দিয়েছে, এটা তো পাশ হয়ে যায় নাই। সেগুলা এখন যেহেতু এটা নিয়ে একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে, সেগুলি একটা কনস্ট্রাকটিভ ওয়েতে আলোচনা করতে। আর জামাতে ইসলাম বা ইসলামিক দলগুলো তো খালেদা জিয়ার বিরোধিতা করছে না, এটা কথার কথা বলছে যে খালেদা জিয়া তো একজন নারী, উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। এবং অনেক নারী এমপি আছে, নারী নেত্রী আছে, বিভিন্ন দলে আছে। তো কথাটা হচ্ছে যে নারীদের ক্ষমতায়ন তো হয়েছে। তো এখন আমি এটার অর্থ এই না যে সংস্কার কমিশন 300 আসন প্রস্তাব করছে এটা সমর্থন করছি বা করছি না, তা না। আমি কথাটা বলতে চাচ্ছি যে এখানে তাদের যে জায়গায় আপত্তিগুলো, সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো, সেগুলো তারা ঠিক আছে প্রতিবাদ তো করতে পারে, সেই রাইট তো আছে, সেগুলো নিয়েও আলোচনা করতে পারে, একটা ব্রডার স্পেকট্রামে করতে পারে। সেখানের মধ্যে অন্য রাজনৈতিক দলগুলোও থাকতে পারে, সেটা তো শুধু জামাত বা ইসলামিক দলগুলোর ব্যাপার না। একটা সংসদে যদি আপনি 300 আসন রাখতে চান, জামাত তো ইটস ভেরি ডিফিকাল্ট যে তার জামাত গভর্নমেন্ট ফর্ম করবে না, তো এরকম বিষয় তো না। তো কাজে এগুলো আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, রাজনৈতিক দলগুলো আছে, সেখানে আলোচনা করা উচিত। আলোচনা করে এই জিনিসগুলির কতটুকু কোন জায়গায় গ্রহণযোগ্যতা আছে, কতটুকু করলে কি হইতে পারে না হইতে পারে, এগুলো আমার মনে হয় না যে এটা খুব একটা বড় ধরনের কোনো একটা মানে সমস্যা তৈরি করবে। তবে 300 আসন নারীদের জন্য আলাদা রাখা হবে কি হবে না, সেটাও তো একটা বড় ব্যাপার, কিন্তু এটা আমার মনে হয় না আলোচনা করলে সেটা ওই জায়গায়। আপনার সাথে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে ঘরে ঘরে যে সমস্যা তৈরি করবে, সেটা হচ্ছে উত্তরাধিকার আইন কি, উত্তরাধিকার আইন যেটা আর কি, উত্তরাধিকার সম্পত্তি
মানে উত্তরাধিকার সূত্রে বাবা মার সম্পত্তি ছেলে মেয়ে সমান পাবে। এখন তো এটাই বলতে চেয়েছে। আর দ্বিতীয় যেটা বলছে সেটা কিন্তু যে তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা যেটা বলছে, তাতে তো মনে হয় যে তাহলে আওয়ামী লীগ নারী অধিকারের পক্ষে ছিল, এখন নারী অধিকারের পক্ষে যারা যদি পক্ষে এই কমিশন থেকে থাকে তাহলে সেটা আওয়ামী লীগের পক্ষে যাবে। এ দিয়ে তো আওয়ামী লীগের পক্ষেই অবস্থান নেওয়া হলো একদম। না সোহেল হোসেন, আমার একটা প্রশ্ন, আমাদের হাতে সময় আমি একটু এখানে একটু অ্যাড করি। বিষয়টা কিন্তু উত্তর ঠিক আছে, তারা সমান সমান, নারী পুরুষের সমান সমান। অল্প উত্তর দিতে হবে, সেটা হচ্ছে জামাতকে 5ই আগস্টের পর থেকে আমরা একটা লিবারেল অ্যাটিটিউড নিয়ে দেখছিলাম, আগাচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের এই লিবারেল অ্যাটিটিউড থেকে আবার তারা তাদের আগের জায়গায় সরে আসছে। না, লিবারেল অ্যাটিটিউড কিন্তু বললে মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, কিন্তু আবার এটা কিন্তু এটা শিফটিং, কিন্তু এটা কিন্তু দেখেন হঠাৎ করে কিন্তু আবার অন্য জায়গায় চলে আসছে। সোহরাব হোসেন, আপনি যদি শেষ করতেন খুব অল্প সময়। না, একটা হচ্ছে যে আমরা যদি উদার গণতান্ত্রিক সমাজে বিশ্বাস করি, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করি, তাহলে এক ধরনের, তাহলে ওই যেটা বলছে যে কামারউদ্দিন সবুজ, যে সংখ্যাগরিষ্ঠ যে জনগণ যেটা চায়, এখন সেটা নির্বাচনের মাধ্যমে আর কোনোটা চাপিয়ে দেওয়া যাবে না, কোনোটা বিরোধিতারাও গায়ের জোরে বিরোধিতা করা যাবে না। ধন্যবাদ সোহরাব হোসেন, ধন্যবাদ কামালউদ্দিন সবুজ। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।